তোমরা আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যারা সুবিধা পেতেন তাদের বর্তমানে ভেরিফিকেশন চলছে এবং সবাই কিন্তু যে অ্যানেক্সারি 1 ভেরিফিকেশন ফর্মটা ফিল আপ করে আপনাদের জমা করতে হচ্ছে। হাতে মাত্র আর 7 দিন রয়েছে। সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখে দেবো এই যে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্মটা সম্পূর্ণ নতুন নিয়মে এবং সঠিক পদ্ধতিতে কীভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ প্রতিটা পয়েন্ট আপনাদের লিখে বুঝিয়ে দেবো। এবং অনেক কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ভুল করছে, তো সেক্ষেত্রে হতে পারে তাদের ফর্মটা কিন্তু বাতিল কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য ফর্ম ফিল আপে কোন ভুলগুলি একদম করলে চলবে না সেটা আপনাদের জানিয়ে দেবো এবং সম্পূর্ণ ফর্ম ফিল আপটা দেখে দেবো এবং ফর্মটা জমা দেওয়ার পর তার স্টেটাসটা কীভাবে চেক করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এবং ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাকে জমা দিতে হবে, ফর্মটা কোথায় পাবেন, ফর্মটা কোথায় জমা করবেন এবং যারা কিন্তু পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান তাদেরকেও এই ফর্মটা ফিল আপ করে বর্তমানে জমা দিতে হচ্ছে। তবে সবাইকে নয়, কাদের জমা দিতে হচ্ছে সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। এবং সঙ্গে আপনাদের অনেক রকম কোশ্চেন রয়েছে, যেমন এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেলে যে অন্নপূর্ণা যোজনা অথবা যুবশক্তি প্রকল্পের কোনো রকম সমস্যা হবে কিনা সেটা কিন্তু অনেকে জানতে চেয়েছে। এবং একই পরিবারের স্বামী স্ত্রী উভয়ে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেত, তো সেক্ষেত্রে দুজনকে কি আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে না এই একটা ফর্মে হয়ে যাবে এবং দুজনে কি টাকা পাবে, এর কিন্তু অনেকে কোশ্চেন করেছে। এবং কারো যদি স্বামী অথবা কারো যদি স্ত্রী মারা যায় সেক্ষেত্রে ফর্ম ফিল আপটা কীভাবে করবে, এছাড়াও অনেক রকমের কোশ্চেন রয়েছে। তো সেক্ষেত্রে এই ফর্ম ফিল আপটা আপনাদের স্টেপ বাই স্টেপ প্রতিটা পয়েন্ট লিখে বুঝিয়ে দেবো এবং সমস্ত কোশ্চেনের অ্যান্সারও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো, ঠিক আছে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এই যে অ্যানেক্সারি যে 1 ফর্মটা, এই ফর্মটা কীভাবে আপনারা সঠিক পদ্ধতি এবং সম্পূর্ণ নতুন নিয়মে কীভাবে ফর্মটা ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আপনাদের দেখে দিচ্ছি। হাতে মাত্র আর 7 দিন রয়েছে, কারণ আজকে যে ভিডিওটা করছি আজকে যে 23 তারিখ, তো সেক্ষেত্রে আর হাতে মাত্র কিন্তু 7 দিন রয়েছে, 30 তারিখে লাস্ট ডেট। তো সেই জন্য কিন্তু ফর্ম ফিল আপটা আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নিন এবং কোন ভুলগুলি একদম করলে চলবে না সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখুন, সর্বপ্রথম বলা হয় যে কৃষক বন্ধু আইডি নাম্বার আপনাকে বসাতে হবে। এবার এই আইডি নম্বরটা আপনি অনলাইন থেকে বার করতে পারবেন। সেই জন্য আপনি কী করবেন, সেই জন্য কিন্তু আপনি যে গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর কৃষক বন্ধু লিখে সার্চ করবেন। কৃষক বন্ধু লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে শো হয়ে যাবে। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর অফিসিয়াল পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। নিয়ে চলে যাওয়ার পর এবার নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনার হয় আধার নাম্বার অথবা আপনার ভোটার নাম্বার বসিয়ে খুব সহজে এখান থেকে আপনি কেবি আইডি নম্বর অর্থাৎ যে কৃষক বন্ধু আইডি নম্বরটা খুব সহজে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে শো হয়ে গেল কেবি আইডি নম্বর। এই নাম্বারটা আপনি সঠিকভাবে সেখানে আপনি লিখে দেবেন, ঠিক আছে। খুব সহজে, কোনো রকম সমস্যা হবে না। এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে গেছে, কার নামে রয়েছে। এবার এই আইডি নাম্বারটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। আচ্ছা, এরপর বলা হয় যে ক্রমিক নম্বর, এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে না, এটা কিন্তু অফিসার বসাবে, ঠিক আছে। যখন আপনি ফর্মটা জমা করবেন তখন কিন্তু তারা একটি সিরিয়াল নাম্বার প্রোভাইড করে দেবে। আচ্ছা, এবার চলে আসি 1 নম্বর কী বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে আপনার নামটা কিন্তু বসাতে হবে, সুবিধাভোগীর নাম বসাতে হবে যেটা কিন্তু কৃষক বন্ধুর রেকর্ডে রয়েছে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নামটা রয়েছে। এবার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেই ব্যাঙ্কে আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতেন সেই ব্যাঙ্কে যে নামটা রয়েছে সেই নামটা বসিয়ে দেবেন সঠিকভাবে। এখানে কিন্তু লিখে দেবেন। আমি যেখানে রবিন মণ্ডল নামটা ইউজ করেছি এটা আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে, এক্সাম্পল হিসেবে আমি লিখেছি। এবার আপনার যে সঠিক নামটা হবে যেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে সেই নামটা বসিয়ে দেবেন। এরপর বলা হয়েছে যে ফাদার্স নেম, এখানে আপনার বাবার নামটা বসিয়ে নেবেন। যদি আপনি বাবার নাম বসান সেক্ষেত্রে ফাদারের উপরে ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে কিন্তু আপনার বাবার নামটা সঠিকভাবে লিখে দেবেন। অথবা কোনো যদি মহিলা আবেদন করছেন সেক্ষেত্রে হাজব্যান্ডের উপর ঠিক চিহ্ন মেরে এখানে হাজব্যান্ডের নামটা সঠিকভাবে লিখে দেবেন। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখানে লিখবেন, কিন্তু যার নামটা লিখছেন তার উপরে কিন্তু ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। আচ্ছা, অনেকে বলতে পারে যে এই যে ঘরগুলি এগুলো কি কোনো বসাবো না, এগুলো কিন্তু কোনো রকম বসাতে হবে না, এগুলো কিন্তু অফিসার বসাবে। কারণ আপনি যে নামটা লিখে যান এটা ঠিক রয়েছে কিনা, আগের রেকর্ডের সঙ্গে ম্যাচ খাচ্ছে কিনা, আপনার বাবার নাম অ্যাড্রেস এগুলো ম্যাচ করছে কিনা, এগুলো ঠিক চিহ্ন মারবে, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি ঠিকানা অ্যাড্রেস। এখানে আপনার অ্যাড্রেসটা বসাতে হবে, সেই জন্য ভিলেজ, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশনটা ছোটো ছোটো করে লিখে দেবেন। ভিলেজ প্লাস পোস্ট অফিস লিখবেন, তারপরে পুলিশ স্টেশনের নামটা লিখে দেবেন, ঠিক আছে। তারপর বলা হয় যে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টের নামটা লিখে দেবেন। এখানে তো ডিস্ট্রিক্টের নাম সঠিকভাবে বড় হাতের অক্ষরে সবগুলো যে ফিল আপ করবেন বড় হাতের অক্ষরে এবং ইংলিশে ফিল আপ করবেন, ঠিক আছে। তারপরে ব্লক, এখানে ব্লকের নামটা লিখে দেবেন। ব্লকের নামটা লিখে দেওয়ার পর তারপর বলা হয় যে গ্রাম পঞ্চায়েত, এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দেবেন। তারপরে বলা হয় যে মৌজা বা ভিলেজ, এখানে কিন্তু আপনার গ্রামের নামটা সঠিকভাবে কিন্তু লিখে দেবেন। আচ্ছা, এবার চলে আসি যে বেনিফিশিয়ারি ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য এখানে কিন্তু ব্যাংকের ডিটেলস আপনাকে বসাতে হবে।
সেই জন্য ব্যাংকের নাম এবং যে ব্যাংকের যে ব্রাঞ্চের নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এখানে কোন ব্যাংক বসাবেন, যেই ব্যাংকে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন সেই ব্যাংকের ডিটেলস আপনাকে বসাতে হবে এবং এই ব্যাংকের জন্য ডিবিটি লিঙ্কটা থাকে, এই কথাটা খেয়াল রাখবেন। তারপরে ব্যাংকের আইএফএসসি কোড বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর বলা হয়েছে যে আধার লিঙ্কড মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর কিন্তু আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এপিক নম্বর, অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এসি নম্বর, অর্থাৎ যে অ্যাসেম্বলি অর্থাৎ যে বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে যে পার্ট নম্বর অর্থাৎ যে অংশ নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে সিরিয়াল নাম্বার, এখানে সিরিয়াল নাম্বারটা বসিয়ে দেবেন। এবার অনেকে বলছিল যে এটা পেতে অসুবিধা হচ্ছে, এই যে নাম্বারগুলো কোথা থেকে পাবো, এই যে এসি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, এটা পাওয়া কিন্তু খুবই সহজ। আপনি ভোটার কার্ডের অফিসিয়াল অফিসে চলে আসবেন। চলে আসার পর তারপরে কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজটা আপনি বাংলা সিলেক্ট করবেন। তারপরে এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর স্টেট, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাপচাটা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার ভোটার কার্ডের পুরো ডিটেলসটা শো হয়ে যাবে এবং এখান থেকে খুব সহজে যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেম্বলি নাম্বারটা শো হয়ে গেছে, পার্ট নম্বরটা শো হয়ে গেছে এবং সিরিয়াল নাম্বার শো হয়ে গেছে। এবার এই নাম্বারগুলি সেখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। নাহলে কিন্তু আপনার ফর্মটা বাতিল কিন্তু হয়ে যেতে পারে, সঠিকভাবে বসাবেন। আচ্ছা, এবার এখানে বলা হয়েছে যে 2026-এ যে বর্তমানে এসআর এএসডিডি তালিকায় কি আপনার নামটা রয়েছে, এর মানে হচ্ছে এসআর যে অ্যাবসেন্ট লিস্ট, বর্তমানে যারা যারা কিন্তু এসআরের সময় উপস্থিত ছিলেন না, একটি অ্যাবসেন্ট বা অনুপস্থিত একটি এসআর লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছিল, সেই লিস্টে কি আপনার নাম রয়েছে, যদি থেকে থেকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। এরপর বলা হয়েছে যে এসআর ট্রাইব্যুনালে কি আপনি আবেদন করেছেন এবং সেটা যদি এখন মতো পেন্ডিং অবস্থায় থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস লিখবেন, অন্যথায় এখানে নো কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। সেম একইভাবে এখানে আপনি কি সিএতে আবেদন করেছেন এবং এখনও পর্যন্ত যদি পেন্ডিং থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস লিখবেন, অন্যথায় এখানে নো কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর বলা হয়েছে যে পিএম কিষাণ সুবিধাভোগী, আপনি কি পিএম কিষাণের সুবিধা পান, অর্থাৎ যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আপনি কি সুবিধা পান, যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় কিন্তু নো করবেন। এবার এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে কৃষক বন্ধু ভেরিফিকেশান লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে, এই লিস্টে যাদের নাম আছে তাদের কিন্তু এই ভেরিফিকেশানটা করতে হবে, ঠিক আছে। এই যে কৃষক বন্ধু ভেরিফিকেশান চলছে তাদের করতে হবে। এবার এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বর্তমানে কিন্তু যখন নোটিশ কিন্তু বের হয়েছিল এই যে ভেরিফিকেশান নিয়ে, সেখানে বলে দেওয়া হয়েছিল যে যারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেত তাদের বর্তমানে ভেরিফিকেশানটা করতে হবে এবং ভেরিফিকেশানের ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। কিন্তু দেখা গেছে এই যে লিস্টটা বর্তমানে পাঠানো হয়েছে, এই লিস্টে যারা কিন্তু পিএম কিষাণ এবং কৃষক বন্ধু পেত তাদের মধ্যে অনেকের নাম কিন্তু এখানে রয়েছে। তো সেক্ষেত্রে শুধু যে কৃষক বন্ধু থাকলে তবেই এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে এরকম কিন্তু নয়। আপনারা যদি পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা আপনি পেতেন তাদের মধ্যে অনেকের নাম কিন্তু এই লিস্টে এসেছে। তো সেক্ষেত্রে সর্বপ্রথম কাজ হবে যারা যারা কিন্তু পিএম কিষাণ এবং কৃষক বন্ধু পেতেন তাদের সবার প্রথম কাজ হবে লিস্টে আপনার নামটা এসেছে কিনা অবশ্যই চেক করবেন। যদি লিস্টে আপনার নাম এসে থাকে সেক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা করতে হবে এবং এখানে যে বলে দেওয়া হয়েছে আপনি যে পিএম কিষাণের সুবিধা আপনি কি পান বা আপনি সুবিধাভোগী, এখানে তো আপনি ইয়েসটা লিখে দেবেন, যেহেতু আপনি পিএম কিষাণ সুবিধা পান সেক্ষেত্রে আপনি ইয়েস লিখে দেবেন, ঠিক আছে। এই লিস্টটা হচ্ছে ব্লক অফিস অথবা পঞ্চায়েত অফিস অথবা আপনার এলাকায় যে মেম্বার রয়েছে তার কাছে রয়েছে, সেখান থেকে আপনি কিন্তু চেক করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এবার বলা হয়েছে যে প্রধান পেশা, আপনি কি কাজ করেন কি, এখান থেকে সেটা কিন্তু আপনাকে বসাতে হবে। এবার আপনি যেই কাজ করে থাকুন না কেন সেই কাজের নামটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এবার আপনি যদি ফার্মার হয়ে থাকে সেক্ষেত্রে ফার্মার লিখবেন অথবা অন্য কোনো কাজ করে থাকলে সেটা লিখবেন। এবার বলা হয়েছে যে চাষযোগ্য জমির বিবরণ কিন্তু আপনাকে বসাতে হবে, সেই জন্য জেল নাম্বার, এখানে এটা কিন্তু জমির রেকর্ডে কিন্তু লেখা রয়েছে, জেল নাম্বারটা সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর খতিয়ান নাম্বার, আপনার জমির খতিয়ান নাম্বার লিখে দেবেন। এবার অনেকে বলছিল যে অনেকগুলি খতিয়ান রয়েছে, তো সেক্ষেত্রে কমা কমা দিয়ে খতিয়ান নাম্বারগুলি লিখে দেবেন। এবার বলা হয় যে দাগ নম্বর, এবার যদি দাগ নম্বর অনেকগুলো থাকে সেক্ষেত্রে চাষযোগ্য যে মেন দাগগুলি হয় সেগুলো কিন্তু আপনি কমা কমা দিয়ে কিন্তু লিখে দেবেন, যতগুলি ধরে 4, 5, 6টা যতগুলি ধরে আপনি ছোটো ছোটো করে লিখে দেবেন, যেগুলো মেন দাগগুলি সেগুলো আপনি লিখে দেবেন। এবার বলা হয় যে খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু বহু মানুষ ভুল করছে এবং এই কারণে অনেকের ফর্ম কিন্তু বাতিল কিন্তু হয়ে যেতে পারে। এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে চাষযোগ্য জমির পরিমাণ কিন্তু একরে আপনাকে বসাতে হবে। তো সেক্ষেত্রে অনেকে কী করছে যে বাস্তবাড়ি সমেত তার জমির পরিমাণটা বসিয়ে দিচ্ছে, এরকম কিন্তু হবে না। শুধুমাত্র চাষযোগ্য খালি জায়গা রয়েছে সেই শুধুমাত্র চাষযোগ্য জমির যে কত পরিমাণটা
সেটা কিন্তু আপনাকে বসাতে হবে এ করে, ঠিক আছে। এরপর বলা হয়েছে যে খতিয়ানের তারিখ, এর খতিয়ানের তারিখ কিন্তু বসাতে হবে। এবার বর্তমানে কিন্তু যে বাংলার ভূমি যে অফিসিয়াল পোর্টাল, এখানে গিয়ে কিন্তু সবাইকে 2026 সালের আপডেট রেকর্ড কিন্তু ডাউনলোড করতে হচ্ছে। তো এখান থেকে সবার প্রথম কী করবেন, আপনি কিন্তু রেকর্ডটা ডাউনলোড করে নেবেন এবং সেই রেকর্ডে যেই ডেটটা লেখা রয়েছে, ঠিক আছে, খতিয়ানের তারিখটা লেখা রয়েছে, সেই তারিখটা এখানে লিখে দেবেন, সঠিকভাবে লিখে দেবেন, ঠিক আছে। লিখে দেওয়ার পর এরপর বলা হয়েছে যে জমির টাইপটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে, অর্থাৎ যে জমিটা কি আপনি কিনেছেন, নাকি জমিটা আপনার নামে ট্রান্সফার হয়েছে, নাকি উত্তরাধিকার সূত্রে জমিটা আপনার নামে হয়েছে। যেটা হয়ে থাকে সেটা আপনি লিখবেন। যদি ট্রান্সফার হয়ে থাকে ট্রান্সফার লিখবেন, যদি অন্য কোনো কারণ হয়ে থাকে সেটা আপনি লিখবেন। এরপর বলা হয়েছে আপনি কি ইনকাম ট্যাক্স প্রদান করেন। যদি আপনি ইনকাম ট্যাক্স দেন সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা কিন্তু নো লিখবেন। এবার চলে আসি পিছনের পেজে। এখানে বলা হয়েছে যে স্বামী বা স্ত্রীর বিবরণ কিন্তু বসাতে হবে। দেখুন, যারা কিন্তু বিবাহিত পুরুষ আবেদন করছেন, এখানে তার কিন্তু স্ত্রীর ডিটেলস বসাতে হবে, ঠিক আছে। এখানে স্ত্রীর নাম, স্ত্রীর সমস্ত ডিটেলস বসাতে হবে। এবার যারা কিন্তু বিবাহিত মহিলা আবেদন করছেন, তারা এখানে তার স্বামীর ডিটেলস কিন্তু বসাতে হবে, ঠিক আছে। স্বামীর জায়গায় ঠিক চিহ্ন মেরে স্বামীর কিন্তু ডিটেলস আপনাকে বসাতে হবে। এবার যারা কিন্তু আনম্যারিড, যারা অবিবাহিত, তাদের কিন্তু এই পিছনের ফর্মটা ফিল আপ করার কোনো রকম দরকার নেই, ঠিক আছে। অথবা অনেকে কমেন্ট করছিল যে কারো যদি স্ত্রী মারা যায় অথবা কারো যদি স্বামী মারা যায়, সেক্ষেত্রেও এখানে কোনো রকম ডিটেলস বসানোর দরকার নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে তো আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর এরপর আপনার স্ত্রীর কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংকের নামটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। তারপর ব্রাঞ্চের নাম লিখে দেবেন, তারপরে কিন্তু ব্যাংকের আইএফসি কোডটা লিখে দেবেন, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা বসিয়ে দেবেন। তারপরে আধার নাম্বার, আপনার স্ত্রীর যে আধার নাম্বারটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এপিক নাম্বার সঠিকভাবে লিখে দেবেন, অর্থাৎ যে ভোটার কার্ডের নাম্বারটা আপনার স্ত্রীর, কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু আপনার স্ত্রীর বসাতে হবে। সেজন্য এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এসি নাম্বার, তারপরে পান নাম্বার, সিরিয়াল নাম্বার একে একে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে যে আপনার স্ত্রী কি কেবিএন বেনিফিশিয়ারি, অর্থাৎ কৃষক বন্ধু নতুন। কেবিএন মানে কৃষক বন্ধু নতুন বেনিফিশিয়ারি। যদি আপনার স্ত্রীও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেত, সেক্ষেত্রে কিন্তু এখানে ইয়েস লিখবেন, ঠিক আছে, অন্যথায় নো লিখবেন। এবার অনেকে কমেন্ট করছিল যে স্বামী স্ত্রী উভয় কি আবেদন করতে পারবে, বা উভয় কি একই ফর্মে আবেদন করবে, নাকি আবার নতুন ফর্মে আবেদন করতে হবে। দেখুন, যদি আপনার ফ্যামিলিতে আপনি এবং আপনার স্ত্রী উভয় যদি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আলাদা ফর্মে কিন্তু ফিল আপ করার কোনো দরকার নেই। এই ফর্মে পিছনে কিন্তু আপনার স্ত্রীর জায়গায় এখানে বলা হয়েছে আপনার স্ত্রী কি কৃষক বন্ধু বেনিফিশিয়ারি, কৃষক বন্ধু সুবিধা পেত, এখানে আপনি ইয়েসটা লিখে দেবেন, ব্যাস হয়ে গেল। আপনার স্ত্রীর জন্য কিন্তু আলাদাভাবে আর আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে না। এই একটা ফর্মে কিন্তু দুজনের হয়ে যাবে, ঠিক আছে। কোনো রকম সমস্যা নেই, দুজনে কিন্তু ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিন, দুজনে কিন্তু টাকা পাবে, কোনো রকম সমস্যা নেই। তো এবার আপনার স্ত্রী যদি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতেন, তো সেক্ষেত্রে ইয়েস লিখে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এবার বলা হয়েছে যে এসআর 2026-এ এসডিডি তালিকায় আপনার স্ত্রীর নাম কি রয়েছে। যদি থেকে ইয়েস করবেন, অন্যথায় নো লিখে দেবেন। তারপরে এসআর ট্রাইব্যুনালে আপনার স্ত্রীকে আবেদন করেছিলেন এবং সেটা কি এখন মতো পেন্ডিং অবস্থায় রয়েছে। যদি থেকে ইয়েস করবেন, অন্যথায় নো লিখবেন। তারপরে বর্তমানে বলা হয়েছে যে সিএতে আপনার স্ত্রীকে আবেদন করেছিলেন এবং এখন মতো পেন্ডিং অবস্থায় গিয়ে রয়েছে। যদি থেকে ইয়েস করবেন, অন্যথায় নো লিখবেন। তারপরে আপনার স্ত্রী কি যে পিএম কিষাণের সুবিধা পান, যদি পেয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো লিখে দেবেন। তারপরে আপনার স্ত্রী বর্তমানে কী কাজ করে, কি যদি হাউস হাবে হয়ে থাকে হাউস হাবে লিখবেন, যদি অন্য কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে সেই কাজের নামটা লিখে দেবেন, ঠিক আছে। এরপর বলা হয়েছে অঙ্গীকারপত্র। এখানে বলা হয়েছে যে এই ফর্মটা আপনি যে ফিল আপ করলেন, সমস্ত নিজ জ্ঞানে আপনি ফর্মটা ফিল আপ করেছেন এবং সঙ্গে কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে আপনার স্ত্রী বা আপনার ডিটেলস যেটা সত্যি সেটা কিন্তু বসাবেন। যেটা যদি কোনো কারণে কোনো রকম মিথ্যা কথা বসিয়ে দেন, ধরুন আপনি পিএম কিষাণ সুবিধা পান, আপনাকে ইয়েস লেখার কথা, আপনি লিখে দিয়েছেন নো, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার ফর্মটা সম্পূর্ণভাবে বাতিল কিন্তু হয়ে যেতে পারে। সেজন্য সঠিক ইনফরমেশানগুলি এই ফর্মে আপনি বসাবেন, ঠিক আছে। এরপর বলা হয় যে সুবিধাভোগী স্বাক্ষর, এখানে আপনার সিগনেচার করে দেবেন, ব্যাস আপনার কাজ শেষ হয়ে গেল। এবারে এগুলো কিন্তু অফিস ফিল আপ করবে, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অফিস ইউজ, এগুলো অফিস ফিল আপ করবে এবং এই যে অ্যাকনলেজমেন্ট, এই যে রিসিপ্টটা তারা কেটে আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। এখানে আপনার নাম লিখবে, সিরিয়াল নম্বর, কেবি আইডি নম্বর লিখে তারা স্ট্যাম্প মেরে এই যে অ্যাকনলেজমেন্ট যে স্লিপটা, এটা কিন্তু কেটে আপনাকে প্রোভাইড করে দেবে। তো এবার মেন কথা হলো এই ফর্মের সঙ্গে আপনাকে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন এবং কোথায় জমা করবেন। দেখুন, এই ফর্মের সঙ্গে আপনার আধার কার্ড জেরক্স এবং আপনার স্ত্রীর আধার কার্ড জেরক্স, আপনার ভোটার কার্ডের জেরক্স, আপনার স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, আপনার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং আপনার জমির রেকর্ডের জেরক্স, এবং আপনার স্ত্রী যদি কৃষি বন্ধু প্রকল্পের সুবিধা পেত, সেক্ষেত্রে আপনার স্ত্রীরও যে জমির রেকর্ডের জেরক্স এবং সঙ্গে জমির ট্যাক্স যদি থেকে থাকে সেটাও কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে
করে আপনাকে জমা করতে হবে। কোথায় জমা করবেন? বর্তমানে কিন্তু আপনার যে ব্লক অফিস রয়েছে, বিডিও অফিস রয়েছে, সেখানে কিন্তু বর্তমানে জমা নেওয়া হচ্ছে 30 তারিখ পর্যন্ত। 30শে জুলাই কিন্তু লাস্ট ডেট। এর মধ্যে কিন্তু ফর্মটা ফিল আপ করে আপনার ব্লক অফিসে জমা দিতে হবে, ঠিক আছে? এবার মেন কথা হলো জমা দেওয়ার পর আপনি স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন? যে আপনি ফর্মটা ফিল আপ করে জমা দিলেন, সেক্ষেত্রে আপনার ফর্মটা ভেরিফাইড হলো কিনা, ভেরিফিকেশন সঠিকভাবে হলো কিনা, সেটা আপনি জানবেন কীভাবে? তো সেক্ষেত্রে দেখুন, বর্তমানে কিন্তু 30শে জুলাই পর্যন্ত ফর্মটা জমা নেওয়া হলো, তারপরে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর পুনরায় একটি লিস্ট কিন্তু প্রকাশ করা হবে। সেই লিস্টে যদি আপনার নাম থাকে তবে আপনি বুঝতে পারবেন যে আপনার ভেরিফিকেশনটা সঠিকভাবে হয়েছে এবং পরবর্তী সময় আপনি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন, টাকা পাবেন। কত টাকা? দেখুন, বর্তমানে কিছু রিপোর্টে জানা যাচ্ছে বর্তমানে 3 থেকে 5 হাজার টাকা কিন্তু প্রোভাইড করা হবে এই প্রকল্পের মাধ্যমে। সেক্ষেত্রে সেই লিস্ট যখন বেরোবে তখন আপনাকে জানিয়ে দেবো, তখন কিন্তু সেই লিস্টটা চেক করে আপনি দেখে নেবেন আপনার নামটা রয়েছে কিনা, ঠিক আছে? আচ্ছা, অনেকে কিন্তু আগের ভিডিওতে অনেক কমেন্ট করেছিল যে বর্তমানে এই ফর্মটা আমরা কোথা থেকে পাবো। দেখুন, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে গিয়ে কিন্তু ফর্মটা ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এবার কিন্তু অনেকে কমেন্ট করছিল যে কেউ যদি যে অন্নপূর্ণা যোজনার সুবিধা পায়, সেক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করলে কোনো রকম কি অসুবিধা হবে কি, কোনো রকম সমস্যা হবে কি অন্নপূর্ণা যোজনা আবার নাকি, অথবা যারা পরবর্তী সময় যুবশক্তি প্রকল্পের আবেদনে কোনো রকম সমস্যা হবে নাকি এই ফর্মটা ফিল আপ করলে? না, এরকম কোনো কিছু নয়। এই কৃষক বন্ধু প্রকল্পের যেহেতু আপনি সুবিধা পেতেন, সেক্ষেত্রে ভেরিফিকেশান চলছে, ভেরিফিকেশান ফর্মটা ফিল আপ করে জমা করে দিন। এর জন্য কোনো রকম অন্নপূর্ণা অথবা যুবশক্তি প্রকল্পের কোনো রকম কিন্তু সমস্যা হবে না, ঠিক আছে? আশা করি এই ভিডিওতে আপনাদের সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম যে ফর্মটা সঠিক পদ্ধতিতে আপনি কীভাবে ফিল আপ করবেন সেটা দেখিয়ে দিলাম, এবং সঙ্গে ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাকে জমা করতে হবে, কোথায় জমা করতে হবে, স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন, এবং আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সারও দিয়ে দিলাম। এবার যদি এই যে ফর্ম ফিল আপ নিয়ে আরও যদি কোনো রকম আপনার কোশ্চেন অথবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।